অর্থনীতি প্রথম পত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী অর্থনীতি, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। আজকের আলোচনার বিষয় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় সম্পর্কিত। অধ্যায় 3। আমরা প্রথমে জানার চেষ্টা করব উৎপাদন বলতে কী বোঝায়। উৎপাদন বলতে সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। বস্তুত মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং সে শুধু প্রকৃতিপ্রদত্ত দ্রব্যের রূপ ও অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। তাই আমরা বলতে পারি উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধিকে বোঝায়। যেমন আমরা বৃক্ষ হতে কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র, চেয়ার, টেবিল ইত্যাদি তৈরি করতে পারি। প্রফেসর ড্যানিয়েল বি সুইটসের মতে উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতিপ্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। অর্থনীতিবিদ ক্যান ক্রসের মতে বিক্রির জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবা কার্য প্রদান করা হয় তাই উৎপাদন। অন্যদিকে অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে এই বস্তুজগতে মানুষ প্রকৃতিপ্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। আমরা উপরোক্ত সংজ্ঞাগুলোর পরিপ্রেক্ষিতে বলতে পারি অর্থনীতিতে উৎপাদন মানে কোনো দ্রব্যের উপযোগ বা কাম্যতা সৃষ্টি করা বোঝায়। এই উপযোগ বা কাম্যতা কয়েক প্রকার হতে পারে, যেমন রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ এবং সর্বশেষ জ্ঞানগত উপযোগ। আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব রূপগত উপযোগ বলতে আমরা কী বুঝি। প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠের রূপ পরিবর্তন করে আমরা তা থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, দরজা ইত্যাদি তৈরি করতে পারি। স্থানগত উপযোগ কোনো দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। যেমন গ্রামাঞ্চলে উৎপাদিত কৃষি দ্রব্যাদি শহরাঞ্চলে আনয়নের ফলে এর মূল্যের যে পরিবর্তন ঘটছে তাকে আমরা স্থানগত উপযোগ বলতে পারি। সময় ও কালগত উপযোগ কোনো দ্রব্য উৎপাদনের পর কিছু সময় মজুদ রাখলে উপযোগ বৃদ্ধি পায়। উপযোগ বৃদ্ধি পেলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। যেমন ফসল উৎপাদন মৌসুমে তার দাম কম থাকে, কিন্তু কয়েক মাস পর তার মূল্য বৃদ্ধি পায়। যেমন ধান, আলু বা কৃষিজাত সামগ্রী ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। সেবাগত উপযোগ মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন চিকিৎসক, ডাক্তার, আইনজীবী, গায়ক ইত্যাদি। সতগত উপযোগ কোনো এক ব্যক্তির নিকট কোনো পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে। এক্ষেত্রে পণ্যের মালিকানা বা স্বত্ব হস্তান্তর হলে উপযোগ বৃদ্ধি পায়। যেমন বাড়িঘর, মোটর গাড়ি ইত্যাদি। জ্ঞানগত উপযোগ অনেক পণ্যদ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন বইপত্র, বিভিন্ন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স মাধ্যমসমূহ যেমন রেডিও, টেলিভিশন, খবরের কাগজ ইত্যাদি। এর মাধ্যমে মানুষের জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয় যা উৎপাদনের আওতাভুক্ত। আধুনিক অর্থনীতিবিদগণ এর মতে উৎপাদন অর্থ শুধু বস্তু সৃষ্টি নয়, বরং বস্তুর উপযোগ সৃষ্টি করা বা বস্তুর উপযোগ বৃদ্ধি করা এবং সৃষ্ট উপযোগের অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন উৎপাদনের উপকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। উৎপাদনের উপকরণের ইংরেজি পরিচিত হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদন উপকরণ বলতে আমরা কী বুঝি? কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাকর্ম প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়। অপেক্ষকের সাহায্যে আমরা লিখতে পারি ওয়াই সমান এফ, ওয়াই ইজ এ ফাংশন বা প্রোডাকশন ইজ এ ফাংশন অফ LAND ল্যান্ড, পূর্ণরূপ হচ্ছে ল্যান্ড, LAB ল্যাব, পূর্ণরূপ লেবার, K ফর ক্যাপিটাল, R ফর র ম্যাটেরিয়ালস, O ফর অর্গানাইজেশন, U ডিগ্রিজ লেভেল অফ প্রোডাকশন উৎপাদন মাত্রা, A দক্ষতার সহগ efficiency of production বা coefficient of production। অর্থনীতিতে ব্যাপক অর্থে উৎপাদনের উপকরণ চারটি, যথা ভূমি ইংরেজি পরিষদ ল্যান্ড, শ্রম ইংরেজি পরিষদ লেবার, মূলধন ইংরেজি পরিষদ ক্যাপিটাল, সংগঠন ইংরেজি পরিষদ অর্গানাইজেশন। আধুনিক অর্থনীতিবিদগণ উৎপাদনের পঞ্চম উপাদান হিসাবে প্রযুক্তি জ্ঞানকে চিহ্নিত করেন। আমরা এখন উৎপাদনের উপকরণসমূহের সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। উৎপাদনের উপকরণগুলো হলো ভূমি। উৎপাদনের প্রথম উপকরণ হলো ভূমি। আমরা ভূমি বলতে সাধারণত বুঝি পৃথিবীর উপরিভাগ বা মাটিকে, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতিপ্রদত্ত সেসব বস্তুকে বোঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে সহায়তা করে থাকে। অধ্যাপক আলফ্রেড মার্শাল বলেন, ভূমি বলতে জমিতে ও পানিতে আলো বাতাসে তাপে পরিব্যাপ্ত সেসব পদার্থ ও শক্তিকে বোঝায় যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য অবাধে দান করেছে। এখন আমরা ভূমির বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। ভূমি প্রথম বৈশিষ্ট্য হল ভূমি প্রকৃতির দান। মানুষ ভূমি সৃষ্টি করেনি। মাটির উর্বর শক্তি, সূর্যালোক, বৃষ্টিপাত, আবহাওয়া সবই ভূমির আওতাভুক্ত। দ্বিতীয়ত, প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ। আমরা জানি বিজ্ঞানীরা গবেষণাগারে গবেষণা চালিয়ে 1 ইঞ্চি ভূমি উৎপাদন করতে পারবে না, আবার কমাতেও পারবে না। তবে আমরা লক্ষ্য করি বিভিন্ন প্রাকৃতিক কারণ, যেমন ভূমিকম্প বা ভূমিধস বা অন্যান্য কারণে আমাদের কোনো কোনো অঞ্চলে ভূমিকম্পের কারণে কোথাও নিম্নভূমির সৃষ্টি হচ্ছে, আবার কোথাও উচ্চভূমির সৃষ্টি হচ্ছে, আবার নদী ভাঙনের ফলে কোনো সমতল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আবার নদীর মাঝে নতুন চরের সৃষ্টি হচ্ছে। তো মানুষ যে কাজটা করতে পারে সেটা হলো জমি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে তার মালিকানা পরিবর্তন ঘটাতে পারে। আমরা প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ বিষয়টি আমরা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করতে পারি। চিত্রের ভূমি অক্ষে ভূমির যোগান এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। চিত্রের ভূমি অক্ষে ভূমির যোগান এবং লম্ব অক্ষে ভূমির দাম দেখানো হয়েছে। আমাদের এখানে ভূমির যোগান রেখা SS, যা লম্ব অক্ষের সমান্তরাল। আমরা দেখতে পাচ্ছি ভূমির SS রেখা, যেটা আমাদের অস্থিতিস্থাপক, অর্থাৎ দামের ব্যাপক পরিবর্তনেও আমাদের যোগানের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা দেয় না, অর্থাৎ যোগান অপরিত থাকে, অর্থাৎ যোগান স্থির রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন জমির দাম OP1, তখন জমির যোগান SS, এবং সেক্ষেত্রে আমাদের যোগান আমাদের
আমরা দেখতে পাচ্ছি জমি এসএস যোগান রেখার বি বিন্দুতে আমাদের জমির দাম হচ্ছে OP1। আবার যদি জমির দাম কমে আমাদের OP2 হয়, তাহলে সেক্ষেত্রে জমির যোগান OSS থাকছে এবং এক্ষেত্রে আমাদের এই বিন্দুতে চাহিদা নির্দেশিত হচ্ছে। অর্থাৎ দামের কম হওয়ার ফলে অর্থাৎ দাম P2 বিন্দুতে অর্থাৎ OP2 দামে আমাদের জমির যোগান একই থাকছে, সেক্ষেত্রে আমাদের চাহিদা কমছে কিন্তু জমির যোগান একই থাকছে। আমরা অন্য যে বৈশিষ্ট্য আছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। ভূমির উর্বর শক্তি পার্থক্য, কারণ সকল ভূমি সমান উর্বর নয় এবং আমরা জানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বা আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফসল বিভিন্ন ঋতুতে কম বেশি উৎপাদিত হয়ে থাকে। এটা ভূমি উর্বর শক্তি পার্থক্যের কারণে সাধারণতটা ঘটে থাকে। ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। আমরা ভূমি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ আমরা এক অঞ্চলের ভূমি অন্য অঞ্চলে আমরা স্থানান্তর করতে পারি না। তো ভূমি মালিকানা স্থানান্তর করা যায়। মালিকানা জমি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে একজনের মালিকানায় জমির পরিমাণ কম বা বেশি হতে পারে, অন্যের মালিকানায় তার পরিমাণ কম বা বেশি হতে পারে। ভূমি চিরস্থায়ী, অর্থাৎ এর বিনাশ নাই, অতীত বর্তমান ভবিষ্যতেও এর অস্তিত্ব বিদ্যমান থাকবে বলে প্রত্যাশা করা হয়। ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ ভূমির কোনো যোগান দাম নাই, এটা প্রকৃতি প্রদত্ত। ভূমির আদি ও অক্ষয় শক্তি রয়েছে, অর্থাৎ ভূমির মধ্যে শক্তি থাকার ফলে আমরা ভূমিতে কোনো প্রকার জৈব বা অজৈব সার প্রয়োগ ছাড়াই বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় আগাছা বা উদ্ভিদ জন্ম নিতে আমরা দেখতে পাই। ভূমির অবস্থানগত কারণে গুরুত্বের পার্থক্য ঘটে। অবস্থানগত পার্থক্যের কারণে আমাদের ভূমির ব্যবহার দাম এর ক্ষেত্রে তারতম্য লক্ষ্য করা যায়। ভূমির বহুবিধ ব্যবহার রয়েছে। আমরা ভূমিকে কৃষি উৎপাদন কাজে, শিল্প উৎপাদনের কাজে বা অন্যান্য কাজে আমরা ভূমিকে ব্যবহার করতে পারি। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভূমির যে নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা উৎপাদনের অন্যান্য উপকরণ থেকে সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। এখন আমরা ভূমির দ্বিতীয় উপাদান উৎপাদনের দ্বিতীয় উপাদান শ্রম বা ইংরেজি ভাষায় লেবার নিয়ে আমরা আলোচনা করব। শ্রম বলতে সাধারণত শারীরিক পরিশ্রমকে বোঝায়। অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে মানসিক ও শারীরিক পরিশ্রম মানসিক ও শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা অধ্যাপক আলফ্রেড মার্শালের মধ্যে মানসিক ও শারীরিক যে কোনো প্রকারের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাই হলো শ্রম। শ্রমের বৈশিষ্ট্য: শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ, অর্থাৎ যতক্ষণ শ্রমিকের জীবনী শক্তি থাকে ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে। শ্রম ক্ষণস্থায়ী, অর্থাৎ শ্রম সঞ্চয়কে রাখা যায় না। যে সময়টি অবহেলায় বা অন্য যে কোনোভাবে ব্যয় করা হয় তা চিরকালের জন্য হারিয়ে যায় বা বিলুপ্ত হয়। শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য, অর্থাৎ শ্রমিক থেকে শ্রমকে আলাদা করা যায় না। অধ্যাপক মার্শালের মতে শ্রমিক তার শ্রম বিক্রি করে কিন্তু নিজেকে বিক্রি করে না। শ্রম গতিশীল, শ্রম বা শ্রমিক যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে এক পেশা হতে অন্য পেশায় স্থানান্তরিত হয় তাই বলা যায় শ্রম গতিশীল। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ, অর্থাৎ এক অঞ্চল আমরা দেখতে পাই যে শিল্প কলকারখানায় বা কৃষিতেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে শ্রমিকের ঘাটতির কারণে
উৎপাদন কার্যক্রম তথা কৃষি উৎপাদন বা শিল্প উৎপাদন অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে থাকে। মজুরি হার এবং শ্রমের জয়ের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ মজুরি হার অধিক হলে সেই ক্ষেত্রে কলকারখানা মালিক কম শ্রমিক নিয়োগ করে, আবার মজুরি হার কম হলে অনেক ক্ষেত্রে তারা বেশি শ্রমিক নিয়োগ করে থাকে, অর্থাৎ তাদের মধ্যে ঋণাত্মক সম্পর্ক, মজুরি হার এবং শ্রমের জয়ের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। শ্রম সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত, অর্থাৎ যেহেতু শ্রমিক থেকে পাওয়া যায় শ্রমিক জীবন্ত, তাই এই উপাদানটি আমাদের উৎপাদন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। শ্রম বিক্রয়ের জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত থাকতে হয়। অধ্যাপক মাসা বলেন, শ্রম বিক্রির জন্য শ্রমিককে অবশ্যই শ্রম কেন্দ্রে উপস্থিত থাকতে হয়। শ্রমবহুল দেশে শ্রমিকের দর কষাকষি অনুপস্থিত, অর্থাৎ যেখানে সাধারণত তৃতীয় বিশ্বের দেশসমূহে এখানে অধিক শ্রমিক পাওয়া যায়, ফলে শিল্প কারখানা মালিকগণ সস্তায় বা কম মজুরিতে শ্রমিক নিয়োগ করতে পারে। এক্ষেত্রে শ্রমিকের অদক্ষতা বা শ্রমিক সহজলভ্য হওয়ার কারণে তারা কম মূল্যে বা মজুরিতে শিল্প কলকারখানায় বা উৎপাদন ক্ষেত্রে কাজ করতে বাধ্য হয়ে থাকে। এখন আমরা উৎপাদনের তৃতীয় উপকরণ মূলধন সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। মূলধনের উৎপাদনের তৃতীয় উপকরণ হল মূলধন। মূলধনের ইংরেজি পরিশব্দ ক্যাপিটাল। সাধারণভাবে মূলধন বলতে টাকা পয়সাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত হয়ে যা অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। মূলধনের বৈশিষ্ট্য: মূলধন উৎপাদনশীল। মূলধন অতীত শ্রমের ফল, অর্থাৎ মূলধন হল উৎপাদনে উৎপাদিত উপকরণ। মূলধন সঞ্চয়ের ফল, অর্থাৎ বর্তমান ভোগ বিরত রেখে এই সঞ্চয় ভাণ্ডার তৈরি করা হয়। মূলধন ক্ষণস্থায়ী, অর্থাৎ মূলধন চিরস্থায়ী নয়। মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। মূলধন সমজাতীয় নয়, অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে আমরা যে বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি, বিশেষত মূলধনের ক্ষেত্রে আমাদের কাঁচামাল বা অন্যান্য যে উপকরণগুলো থাকে সেগুলো আমাদের সম আকার বা সমজাতীয় নয়, অর্থাৎ ওজন, আকার, আকৃতি, গঠন ইত্যাদি সমান হয় না। মূলধন তুলনামূলকভাবে গতিশীল। আচ্ছা, আমরা আধুনিককালে মূলধনের আওতা প্রসারিত হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্য সামগ্রী সহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য উৎপাদনে পুনরায় বিনিয়োজিত হয়। আমরা এখন আলোচনা করব সংগঠন সম্পর্কে। সংগঠন ইংরেজি পরিশব্দ হল অর্গানাইজেশন। উৎপাদনের অপরাপর উপকরণ যথা ভূমি, শ্রম ও মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা তাকে সংগঠন বলে। যিনি এ দায়িত্ব পালন করেন এবং একই সাথে ব্যবসায় মুনাফা অর্জন বা ঝুঁকি ও ক্ষতির শিকারে প্রস্তুত থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। সংগঠনের বৈশিষ্ট্য: সংগঠন, সংগঠক ও উদ্যোক্তা এক প্রকার বিশেষ ধরনের শ্রম। সংগঠনকে জীবন্ত উপকরণ হিসাবে বিবেচনা করা হয়, যেহেতু উদ্যোক্তা বা ব্যক্তির তত্ত্বাবধানেই উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, সে কারণে সংগঠন হলো একটি জীবন্ত উপকরণ। উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধানের সাথে সংগঠন সম্পৃক্ত। সংগঠনের উদ্দেশ্য হল
মুনাফা অর্জন করা এবং জনকল্যাণ সাধন করা। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে উৎপাদনকারী মূল লক্ষ্য হল উৎপাদিত দ্রব্য নিজে ভোগ করা নয়, অর্থাৎ উৎপাদিত দ্রব্য বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করা এবং একই সঙ্গে জনকল্যাণ অর্থাৎ ভোক্তার উপকার সাধন করে কিনা সে বিষয়েও লক্ষ্য রাখা। সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে থাকে। আধুনিক জটিল উৎপাদন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে তত্ত্বাবধান এবং পরিচালনা করার জন্য সংগঠনের ব্যাপক ভূমিকা রয়েছে। সেই কারণে অর্থনৈতিক সংগঠন একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান হিসাবে আত্মপ্রকাশ করেছে। উৎপাদনের পঞ্চম উপকরণ হল প্রযুক্তি। উৎপাদনের 4টি উপকরণকে নিয়োগের মাধ্যমে সর্বাধিক পরিমাণ উৎপাদন লাভের উদ্দেশ্যে যথাসম্ভব দক্ষতার সাথে উৎপাদন কার্যে উপকরণ নিযুক্ত করার কৌশলকে প্রযুক্তি বলা হয়। আধুনিক অর্থনীতি এর গুরুত্ব সম্পর্কে প্রফেসর জে শুম্পিটার বলেন, টেকনোলজিক্যাল প্রোগ্রেস ইজ দ্য অনলি ডিটারমিন্যান্ট অফ ইকোনমিক প্রোগ্রেস। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে উৎপাদনের যে 4টি উপকরণ, এই 4টি উপকরণগুলোর মধ্যে আমরা তুলনামূলক গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। উৎপাদনের উপকরণগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এর তুলনামূলক গুরুত্ব আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে সাধারণ আলোচনা, দ্বিতীয়ত বিশেষ আলোচনা, আর তৃতীয়ত হচ্ছে সমাজ ব্যবস্থা আলোকে। আমরা সাধারণ আলোচনায় বলতে পারি উৎপাদনের উপকরণ মূলত 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি উৎপাদনের প্রথম মৌলিক উপকরণ, যার আদিম ও অক্ষয় শক্তি রয়েছে এবং এর যোগান সীমাবদ্ধ, তাই ভূমির গুরুত্ব সর্বাধিক। দ্বিতীয়ত, ভূমির মতো শ্রম উৎপাদনের অপরিহার্য এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপকরণ, কারণ শ্রমিকের সহযোগিতা ভিন্ন কখনো কোনো দেশে প্রাকৃতিক সম্পদকে উৎপাদন কাজে নিয়োজিত করা সম্ভব নয়, পাশাপাশি কোনো যন্ত্র পরিচালনা করা সম্ভব নয় শ্রম বা শ্রমিকের সাহায্য ব্যতিরেকে। তাই বৈশিষ্ট্যতার কারণে ভূমি ও শ্রম উৎপাদনের 2টি মৌলিক উপাদান। উৎপাদনের তৃতীয় উপকরণ হল মূলধন, যার গুরুত্ব আধুনিক উৎপাদন ব্যবস্থা অপরিসীম। এর দ্বারা শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হয়ে ওঠে। সংগঠন, যদিও চতুর্থ উপকরণ, আধুনিক উৎপাদন ব্যবস্থায় গুরুত্ব কম নয়। সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনে উৎপাদনের উপকরণ সম্বন্ধে নিপুণ সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি, যা সংগঠন করে থাকে। বিশেষ আলোচনা, শিল্প বিপ্লব প্রগতি প্রেক্ষাপট। এই বিশেষ আলোচনার মধ্যে 2টা পর্যায় রয়েছে, শিল্প বিপ্লব পূর্ববর্তী প্রেক্ষাপট আর শিল্প বিপ্লব পরবর্তী প্রেক্ষাপট। শিল্প বিপ্লবের পূর্বে সমাজ ব্যবস্থা ছিল মূলত কৃষিভিত্তিক। সে সময় ভূমি এবং শ্রমের গুরুত্ব ছিল সর্বাধিক। তখন সুসংগঠিত সমাজ ব্যবস্থাও বিদ্যমান ছিল না। জ্ঞান বিজ্ঞানে তেমন উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়নি। কৃষি ছিল তখন একমাত্র চালিকা শক্তি। শিল্প বিপ্লব পরবর্তী প্রেক্ষাপট, শিল্প বিপ্লবের সাথে সাথে সমগ্র বিশ্বে, বিশেষত ইউরোপ ও আমেরিকাতে বৃহদায়তন উৎপাদন চালু হয়। কৃষির ক্ষেত্র দখল করে শিল্প। মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা চালু হয়। এর জন্য মূলধন ও সংগঠনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পায়। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অর্থনৈতিক কাঠামো সৃষ্টিতে মূলধন ও সংগঠন ভূমির পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করে। সমাজ ব্যবস্থার আলোকে উৎপাদনের উপকরণগুলোর তোমার গুরুত্ব। আদিকাল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সমাজ ব্যবস্থা পৃথিবীর উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রভাবিত করেছে। আমাদের যেমন আদিম সভ্যতা ও সামন্ত যুগ,
আদিম যুগে মানুষের কাছে ভূমির গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। তখন পশু শিকার, পশুপালন ও মৎস্য শিকারকে জীবিকা নির্বাহ করা হতো বলে ভূমির গুরুত্ব ছিল অধিক। এর পরবর্তীতে সামন্ত প্রভৃতির যুগে শ্রমের গুরুত্ব বৃদ্ধি পায়। মানুষ দাস হিসাবে পণ্যের মতো ক্রয় বিক্রয় হতো। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এ ব্যবস্থায় উৎপাদন হয় খামারভিত্তিক। উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত হয়। শ্রমিক তাদের যোগ্যতা, সামর্থ্য, অভিজ্ঞতা এবং দক্ষতার আলোকে উৎপাদনে অংশগ্রহণ করে থাকে এবং সে প্রেক্ষিতে রাষ্ট্র কর্তৃক পারিশ্রমিক বা মজুরি লাভ করে। সমাজতান্ত্রিক সমাজে শ্রমের গুরুত্ব সর্বাধিক। পুঁজিবাদী অর্থব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজির গুরুত্ব সর্বাধিক। এ সমাজে মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়। মিশ্র অর্থব্যবস্থা, মিশ্র সমাজ ব্যবস্থা পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের গুণগুলোকে সংরক্ষণ করে। এরূপ সমাজে প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে পুঁজি এবং শ্রমের সমানে সাধন করা হয় এবং উৎপাদন কৌশল নির্ধারণ করা হয়। চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। চিত্রের ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে। এখানে এল এর মাধ্যমে শ্রম ব্যবহারের পরিমাণ এবং কে এর মাধ্যমে মূলধন ব্যবহারের পরিমাণ নির্দেশিত। চিত্রে Q0 সম উৎপাদন রেখার এ বিন্দুতে T1 কৌশলে আমরা পুঁজির ব্যবহার বেশি দেখতে পাই এবং T2 কৌশলে আছে শ্রমের ব্যবহার বেশি দেখতে পাই। মিশ্র অর্থনীতিযুক্ত যে সকল দেশে পুঁজির পরিমাণ অধিক বা সহজলভ্য সে সকল দেশ T1 কৌশল এবং যে সকল দেশের শ্রমের পরিমাণ অধিক সে সকল দেশ T2 কৌশল অনুসরণের মাধ্যমে উৎপাদন পদ্ধতি নির্বাচন করে। সবশেষে আমরা বলতে পারি উৎপাদনের সকল উপকরণ সমান গুরুত্বপূর্ণ না হলেও কোনো উপকরণই একেবারে গুরুত্বহীন নয়। আসলে প্রত্যেকটি উপকরণই একে অপরের পরিপূরক।